নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের মডেল কোশ্চেন পেপার 2 এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, প্রথমে একের দাগে যে কোশ্চেনটি দিয়েছে বলছে একটি লাঠির 1/5 অংশ জলের নিচে থাকলে শতকরা কত ভাগ জলের উপরে আছে বা উপরে থাকবে সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ধরি লাঠির মোট দৈর্ঘ্য 1 অংশ এবং জলের নিচে আছে কত, 1/5 অংশ। অতএব আমরা বলতে পারি তাহলে জলের উপরে আছে কত। তাহলে 1 অংশ থেকে যদি আমরা জলের নিচে যেটি আছে সেটি যদি মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব কতটি জলের উপরে আছে। অতএব আমরা বলতে পারি জলের উপরে আছে, মোট যেহেতু 1 অংশ ছিল, 1 অংশ মাইনাস 1/5 অংশ। এটিকে যদি আমরা একটু সমাধান করি, 5 একে কত পাবো, 5 মাইনাস উপরে যেমন 1 ছিল আমরা দিয়ে দিলাম, নিচের লসাগু 5টিকে আমরা দিয়ে দেব, এত অংশ। তো দেখো, 5 থেকে যদি 1কে বাদ দিয়ে আমরা 4 পাবো, অর্থাৎ 4/5 অংশ। এটি জলের উপরে আছে, বলতে পারি জলের উপরে আছে এত অংশ। অতএব মোট লাঠির জলের উপরে আছে কত অংশ, জলের উপরে আছে 4/5 অংশ। অতএব শতকরা জলের উপরে আছে কত, 4/5 ইন্টু 100। 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 4 কুড়ি 80, অর্থাৎ 80%। অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। অর্থাৎ শতকরা জলের উপরে আছে 80%, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে লসাগু এর পুরো কথাটি হলো ড্যাশ। এটি আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিচ্ছি। লসাগু এর পুরো কথাটি হলো কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটি হলো আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে 3.6 কিলোমিটার সমান কত মিটার। 3.6 কিলোমিটার সমান কত মিটার। তো দেখো, এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, আমাদের এখানে কি বলা আছে, মিটারকে কিলোমিটারকে মিটারে নিয়ে আসতে বলা হয়েছে। অর্থাৎ কিলোমিটারকে 3.6 কিলোমিটারকে মিটারে আনতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, অতএব 3.6 ইন্টু, দেখো মিটারকে যদি আমরা ইন্টু 1000, কারণ দেখো মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, অর্থাৎ মিটার থেকে কিলোমিটারের ডিফারেন্স হচ্ছে কত, 1000। অর্থাৎ 1000 মিটার দিলে 1 কিলোমিটার হয়। যেহেতু কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে যাব, তাই আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। অতএব বলতে পারি এত মিটার। আমরা 3.6কে যদি 1000 দিয়ে গুণ করি কত পাবো, সমান 3600 মিটার, অর্থাৎ কত পাবো, 3600 মিটার। এবার দেখো কেন আমরা 1000 দিয়ে গুণ করব। এখানে দেখো আমি একটি ছক করে দিয়েছি তোমাদেরকে। আমাদের প্রশ্ন কি ছিল, প্রশ্ন দেওয়া আছে যে কিলোমিটার, এটি দেওয়া রয়েছে, আর আমাদেরকে উত্তর চাওয়া হয়েছে কি মিটারে। দেখো, এইখান থেকে যখন উপর থেকে নিচের দিকে কোনো উত্তর চাইবে, অর্থাৎ কিলোমিটার থেকে যখন নিচের দিকে কোনো উত্তর চাইবে তখন সেটি হবে গুণ হবে, আর যখন নিচের থেকে কোনো উপর দিকে কোনো উত্তর চাইবে সেক্ষেত্রে ভাগ হবে। এক্ষেত্রে দেখো আছে আমাদের কিলোমিটার, উত্তর চাওয়া হয়েছে কি কত মিটার। সেক্ষেত্রে ডিফারেন্স কত আছে দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, অর্থাৎ কি মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, কবার আছে 4 ঘর আছে। অর্থাৎ যেটি অ্যান্সার যাবে যত একের গায়ে কটা শূন্য দেবো, এটি যদি 1 ধরা হয় 1 2 3, 3টে শূন্য দেবো। যদি আমাদের ডেসিমিটার বলতো সেক্ষেত্রে আমরা এটিকে 1 ধরতাম, বাকিগুলোকে শূন্য ধরতাম, 1 2 3 4, একের গায়ে 4টি শূন্য দিয়ে আমরা গুণ করে দিতাম। কারণ গুণ কেন করছি,
কিলোমিটার থেকে নিচের দিকে উত্তর চাওয়া হয়েছে, তা মিটারে চাওয়া হয়েছে। সেই জন্য আমরা এটাকে যেহেতু মিটারে চাওয়া হয়েছে, এখান থেকে ডিফারেন্স হয়েছে কত, 1000 ডিফারেন্স হয়েছে, অর্থাৎ এক একটি ঘরের ডিফারেন্স হলো 10। এই দ্বিতীয় ঘরের 10, আরেকটি ঘরে গেলে 10 10 গুণ করে 100 হবে, এরকমভাবে করতে হবে। অত না করে তোমরা কি করবে, যত ঘর হবে তার থেকে একটি কম শূন্য দিয়ে তোমরা গুণ করে দেবে। দেখো এখান থেকে ঘর হচ্ছে কত, 1 2 3 4, তাই এইটিকে আমরা 1 ধরে বাকি 3টে শূন্য ধরে 1000 দিয়ে গুণ করলাম। 1000 দিয়ে গুণ করলে আমরা কী পেলাম, এটি মিটার পেয়ে গেলাম। অতএব এটি আমাদের কী হলো, অ্যান্সার। অর্থাৎ 3.6 কিলোমিটার সমান 3.6 ইন্টু 1000 মিটার, অথবা 3600 মিটার, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে বিপরীত রাশি লেখো, 5 কিমি নিচে নামা। এর বিপরীত রাশি লিখতে হবে। এর অ্যান্সারটা কি লিখতে হবে, 5 কিমি নিচে নামা, এর বিপরীত রাশি হলো কি, অতএব বলতে পারি মাইনাস, এটি প্লাস ছিল, জাস্ট মাইনাস লিখে দিতে হবে, -5 কিমি নিচে নামা, এটি আমাদের অ্যান্সার, এটি ওর বিপরীত রাশি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেন বলছে সরলরেখার মাত্রা কত। দেখো অ্যান্সারটিকে আমরা এখানে কেটে দিচ্ছি, সরলরেখার মাত্রা হলো 1। পরে দেখো 2-1 থেকে বলছে সূত্র প্রয়োগ না করে সামান্য ভগ্নাংশে পরিণত করো 2.0763, অর্থাৎ এর পৌনঃপুনিক দেওয়া রয়েছে। তো এটিকে সূত্রের প্রয়োগ না করে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এটিকে আমরা এটা সমান সমান লিখতে পারি 2.0763 সমান সমান বলতে পারি 2.07636363, এটি বলতে পারি। আমরা ভগ্নাংশ ধরে নিলাম এক্স ধরে আমরা করতে পারি কি, এক্স সমান সমান বলতে পারি 2.07636363 ডট ডট এরকম হতে পারে। তো দেখো এখন এটিকে আমরা, এটি যেহেতু দেখো দশমিক পর 2 ঘরে পৌনঃপুনিক নেয়, সেই জন্য আমরা এটিকে কী করব, এক্সের সাথে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 100 ইন্টু এক্স করি, সমান কত হবে, তাহলে 2 ঘর এইদিকে দশমিক সরবে, অর্থাৎ আমরা পাবো কত, এটি 2 ঘর এইদিকে দশমিক সরলে 207.636363 এরকম করতে পারি। কারণ এখানে 100 দিয়ে গুণ করার কারণে এটিও 100 দিয়ে গুণ হওয়ার ফলে কী হবে, 2 ঘর দশমিকটা সরবে ডান দিকে, অর্থাৎ এটি 1 ঘর 2 ঘর এদিকে দশমিকটা সরে হচ্ছে 207.6363। তো দেখো এটিকে আমরা পরে যেটি আছে সেটি হচ্ছে কি, একে যদি আমরা 100 দিয়ে গুণ করি কত পাবো, কারণ আমরা 2 ঘর এদিকে নেবো, এই 63 অর্থাৎ 2টি ঘরের মাথায় পৌনঃপুনিক আছে, সেই জন্য পরে দুটি সংখ্যার ওইদিকে যদি দশমিক নিয়ে যেতে হয় আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হবে। পরে আমরা করতে পারি 100 গুণ, এটা হচ্ছিল কত 100x, অর্থাৎ 100x সমান সমান কত পাবো, 207.636363 ডট ডট আমরা এটা করতে পারি। তো দেখো এটিকে যখন আমরা এখন একটু সমাধান করি কি পাবো, এখানে আমরা 100কে 100 দিয়ে গুণ করলে কত পাবো, 100কে 100 দিয়ে গুণ করলে পাবো 10,000x সমান সমান কত পাবো, 207.6363 পাবো। আর এটা মাইনাস করব, আর পরে উপরে কত আছে 100x আমরা এখানে পেয়েছিলাম, 100x সমান সমান কত পেয়েছি, 207.6363 এটা আমরা পেয়েছি। এটিকে যদি মাইনাস করি কি পাবো, দেখো এখান থেকে আমরা x পাবো, আর এখানে দেখো 0 0 9 দিতে 10, এটা 10 হাতে 1, 9 দিয়ে 10, এটা 10 হাতে 1, 1 মিলে 0 ইকুয়াল কত হবে, এটা 3কে 13 ধরবো, 7 6 দিতে 13 হাতে 1, এটা 5 হবে, 2 5 দিতে 7, এটা হচ্ছে 0 2 এটি হবে। আর এদিকে দেখো 0.000 এগুলো শূন্যগুলো এই দশমিকগুলো কেটে যাবে। অতএব এক্স সমান কী বলতে পারি, এক্স সমান বলতে পারি 20556, এটি এর সাথে গুণে ছিল, এদিকে ভাগে আসবে 9900, অর্থাৎ 9900। এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, দেখো এখানে যদি আমরা একটু সমাধান করে দিই, বা এক্স সমান, এটিকে দেখো পুরো সংখ্যাটিকে আমরা 3 দিয়ে কাটতে পারবো, উপর নিচে আমরা 3 দিয়ে কাটলে এখানে পাবো কত, 3 6 18 2 5 3 8 24 1 5 3 5 15, আর এখানে কত 3 5 15 3 2 6 পাবো।
আর এটিকে 3 দিয়ে কাটলে কত, 3 3 9, 3 3 9, দুটো শূন্য বসে যাবে, এটি পেলাম, এই দুটো কেটে। তাহলে এখানে বলতে পারি এক্স সমান সমান কত পাবো, এক্স সমান পেলাম 6 8 5 2, আর এখানে কত পেয়েছিলাম 3 3 0 0। এটিকে যদি আমরা 3 দিয়ে কাটি কত পাবো দেখো, 3 2 6, 3 2 6, 3 8 24, 3 4 12, আর এটিকে 3 দিয়ে কাটলে 3 1 3, 3 1 3 0, অর্থাৎ এই দুটোকে 1100 পেলাম। বা এক্স সমান সমান কত পাবো দেখো, এখানে আছে কত, এখানে আমরা পেলাম, এটিকে যদি আরেকটু কেটে দিই, আরেকটু কাটা যাবে কে, সেক্ষেত্রে আমরা দুটোকে যদি 4 দিয়ে কাটি কত পাবো দেখো, একে 4 দিয়ে কাটলে হবে 275, 275, আর একে 4 দিয়ে কাটলে 4 5 20, 2 4 7 28, 4 1 4, কত পেলাম, তো 571 পেলাম এটি কেটে দিয়ে। তো এক্স সমান সমান বলতে পারি এখানে 571 আর হচ্ছে 275। এদিকে দেখো আমরা যদি এই 571কে 275 দিয়ে ভাগ করি কত পাবো, এখানে আমরা ভাগটা করে দিচ্ছি, 275 ভাগ 571, এটিকে ভাগ করলে কত পাবো দেখো, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে যদি যায় কত হবে, 5 2 10 0, হাতে 1, 7 14 1 15, 5 হাতে 1, 2 4 1 5, 1 2 21 পেলাম, 2 পূর্ণ কত পেলাম 21 275। অতএব আমরা বলতে পারি এটি অ্যান্সার, বা এক্স সমান সমান কত বললাম 2 পূর্ণ 21 275, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দেখো বলা হয়েছে জ্যামিতিক আকারটির পরিসীমা, অর্থাৎ এই জ্যামিতিক আকারটির পরিসীমা জানতে চাইছে। জ্যামিতিক আকারের পরিসীমা বলতে কি, এই সমস্ত এই যে বাহুগুলো আছে, এই বাহুগুলোর সমস্ত বাহুগুলির যোগফল হচ্ছে জ্যামিতিক আকারের পরিসীমা। তাই প্রথমে আমরা যদি এটিকে 10 সেমিটিকে নিই, আমরা বলতে পারি ওতে 10 সেমি প্লাস, পরে যেটি আছে দেখো 9 সেমি আছে, আমরা এই 9 সেমিটি নেব, 9 সেমি প্লাস, পরে যেটি আছে 6 সেমি, এই 6 সেমিটিকে নেব, 6 সেমি প্লাস, পরে কি আছে দেখো এখানে আছে 5 সেমি, অতএব এটিকে আমরা এই 5 সেমিটি নেব, এই 5 সেমিটি নিলাম, 5 সেমি প্লাস, পরে দেখো এই 4 সেমিটিকে নেব, অতএব বলতে হবে 4 সেমি প্লাস, এখানে কত আছে দেখো, এই 3 সেমি আছে আর এই 3 সেমি আছে, তাহলে আমরা বলতে পারি 3 সেমি প্লাস 3 সেমি প্লাস, উপরে কত আছে দেখো, এখানে আছে 2 সেমি, আর এই 2 সেমি, এইভাবে আমরা করতে পারি। তো দেখো এই পুরোটিকে আমরা যোগ করলে কি পাবো, সমান, তো দেখো এখন আমরা এই বাহুগুলোর যোগ করব, 10 আর 9 19, 19 আর 6 25, 25 5 30, 30 34 37, আর 3 40, আর 2 42, অর্থাৎ 42 সেমি। তবে অ্যান্সার হিসেবে আমরা কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি জ্যামিতিক আকারটির পরিসীমা 42 সেমি, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো বলছে একটি জিনিসের দাম প্রতি বছর 10% বৃদ্ধি পেয়ে এখন 1650 টাকা হলো। 1 বছর আগে জিনিসটির দাম কত ছিল, 1 বছর পরে জিনিসটির দাম কত হবে, এই দুটি প্রশ্ন আমাদেরকে করা হয়েছে। তো দেখো অঙ্কটিকে খাতার মধ্যে আমরা সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ধরি 1 বছর পূর্বে জিনিসটির দাম ছিল x টাকা, 10% বৃদ্ধি পেয়ে হয় কত, 10% বৃদ্ধি পেলে হয় 100 প্লাস 10 সমান 110 টাকা। অতএব আমরা বলতে পারি কি, 100 টাকা মূল্যের জিনিসটি 100 টাকা প্রতি বছর 10% বৃদ্ধি একটি জিনিসের দাম আছে, 100 টাকা মূল্যের জিনিসটি দাম
বৃদ্ধি পেয়ে হয় 110 টাকা। 1 টাকা মূল্যের জিনিসটির দাম বৃদ্ধি পেয়ে কত হবে? 110/100 টাকা। দেখো 100 টাকায় যে দামটি বৃদ্ধি পাবে 1 টাকায় নিশ্চয়ই কম পাবে, আর কম হলে এখানে ভাগ হয়। পরে দেখো কত বলা আছে, জিনিসটির দাম আমরা কত হচ্ছে এক্স টাকা। এক্স টাকায় বৃদ্ধি পেয়ে কত হবে? 1 টাকার থেকে এক্স টাকার দামটি বেশি হবে বৃদ্ধি, তাই বৃদ্ধি পেলে বেশি হলে কি গুণ হবে, তাই 110 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 টাকা সমান আমরা বলতে পারি 110x/100 টাকা। তো আমাদেরকে দেখো প্রশ্ন আনসারে কী বলা হয়েছে, প্রশ্ন আনসারে বলতে পারি প্রশ্নানুসারে আমরা কি এখানে লিখেছি যে 1 বছর পূর্বে জিনিসটির দাম ছিল এক্স টাকা, তাহলে এখন যেহেতু বর্তমানে জিনিসটির দাম কত হয়েছে, 1 বছর বর্তমানে দাম হয়েছে কত 110x/100। প্রশ্নানুসারে 110x/100 সমান সমান কত 1650 টাকা। বর্তমানে যেহেতু জিনিসটির দাম হয়েছে 1650 টাকা, তাই আমরা 1650 লিখলাম। তো দেখো এটিকে যদি সমাধান করি বা এটি ভাগে আছে, তাই 110x ইকুয়াল 1650 ইন্টু 100। এদিকে ভাগে থাকলে ইকুয়াল সাইন এদিকে যে গুণ হয়, বা বলতে পারি এটি কি আছে এক্সের সাথে গুণে আছে, সমান 1650 ইন্টু 100 বা এটি যেহেতু গুণে আছে এদিকে এসে কী হবে ভাগে হবে 110 হবে। তো এই 0 0 কেটে দিলাম। 11 দিয়ে 165কে যদি ভাগ করি 11 একে 11, আর এখানে কত আছে 5 আছে, 5 11 55, তাহলে 15 পেলাম। 15 দিয়ে 100কে গুণ করলে কত হবে, x সমান সমান আমরা পাবো 1500 টাকা। এটি হচ্ছে, অতএব বলতে পারি অ্যান্সার হিসেবে কি লিখতে পারি 1 বছর, এটা 1 বছর পূর্বের দামটি আমরা পেয়ে গেলাম। 10% বৃদ্ধি অর্থাৎ 100 প্লাস 10 সমান 110 টাকা। বর্তমানে কত দাম হয়েছে, বর্তমানে দাম আছে, অতএব আমরা এখানে লিখতে পারি 1 বছর পরে দাম হবে, 1 বছর পরে দাম হবে, এটি লিখতে পারি। 10% বৃদ্ধি অর্থাৎ কত 100 প্লাস 100 প্লাস 10 সমান 110 টাকা হলো। অতএব বলতে পারি 100 টাকা দাম বৃদ্ধি পেয়ে হয় 100 টাকা দাম বৃদ্ধি পেয়ে হয় 110 টাকা। 1 টাকা দাম বৃদ্ধি পেয়ে কত হবে, 1 টাকা দাম বৃদ্ধি পেয়ে হয় 110/100 টাকা। কারণ দেখো এখানে 100 টাকায় যে পরিমাণ দামটা বৃদ্ধি পাবে 1 টাকায় সেই তার থেকে অনেক কম হলে ভাগ 16, বর্তমানে দাম কত 1650 টাকা, তাহলে দাম বৃদ্ধি পেয়ে কত হবে 1650 টাকা, 1 টাকার থেকে নিশ্চয়ই বেশি হবে, বেশি হলে গুণ হয় 110 ইন্টু 1650 100, এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে 11 দিয়ে 165কে গুণ করলে কত পাবো আমরা, 11 দিয়ে যদি 165কে যদি আমরা 11 দিয়ে গুণ করি কত পাবো 561 561 5 4 5 11 1 6 7 1 8, তাহলে কত পাবো 1815 টাকা পাবো। অতএব বলতে পারি 1815 টাকা। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি যে 1 বছর পূর্বে দাম ছিল 1 বছর পূর্বে দাম ছিল 1500 টাকা, 1 বছর পরে দাম হবে 1815 টাকা। এটি আমাদের অ্যান্সার।
পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কি? এদের লসাগু। এই 15, 20, 24, 32-এর লসাগু কত পাবো? দেখো 2 দিয়ে যদি ভাঙি, 15কে আমরা ভাঙতে পারলাম, 10 2-এ 20 হবে, 12 2-গুণে 24 হবে, আর 16 2-এ কত হবে? 32 হবে। দেখো আবার যদি 2 দিয়ে কাটি, 15 যেমন ছিল 15 বসে যাবে, 5 2-এ 10, 6 2-এ 12, আর 8 2-গুণে 16 হবে। যদি আবার 2 দিয়ে কাটি, 15 যেমন ছিল বসে যাবে, 5কে আমরা ভাঙতে পারবো না 2 দিয়ে, তাই বসে যাবে, 3 2-গুণে 6, 4 2-গুণে 8। এবার যদি আমরা 3 দিয়ে কাটি কত হবে? দেখো 3 5-এ 15, 5কে আমরা 3 দিয়ে ভাঙতে পারবো, তাই 5 বসে যাবে, 3 1-এ 3 4। এই যে 5 দিয়ে কাটি আমরা কত হবে? দেখো 5 দিয়ে করলে কত? 5 1-এ 5, 5 1-এ 5, 1 বসে যাবে 4। এবার আমরা বলতে পারি কি? অতএব লসাগু সমান কত? 2 × 2 × 2 ইন্টু 3 × 5 × 4। অর্থাৎ লসাগু কত পাবো? 4 5-এ 20, 3 × 60, 60 × 120, 240, 240 × 480, অতএব 480। অতএব 480 পেলাম লসাগু। অতএব বলতে পারি 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 480। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে যা বলছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার এবং আয়তাকার জমির প্রস্থ 40 মিটার হলে জমির পরিসীমা নির্ণয় করো। দেখো জমির পরিসীমা নির্ণয় করতে হলে সবার প্রথমে আমাদের কী নির্ণয় করতে হবে? জমির দৈর্ঘ্য, কারণ 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে তবে আমরা পরিসীমা পাবো। তাহলে সবার প্রথমে আমরা এই আয়তাকার জমিটির দৈর্ঘ্য বের করব, তারপর আমরা এই পরিসীমা নির্ণয় করব। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আয়তাকার জমির ক্ষেত্রফল বলছে 2000 বর্গমিটার। অর্থাৎ দেখো যদি এই রকম হয় একটি আয়তাকার জমি, যার হচ্ছে কি এই পুরো জায়গাটির ক্ষেত্রফল হচ্ছে কত? মাঝের অংশটির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। প্রস্থ বলা হয়েছে 40 মিটার। এই প্রস্থ কিন্তু এই দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা জানলে তবেই আমরা পরিসীমাটা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে বলতে পারি কি? অতএব বলতে পারি কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কী হয়? ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল। তো দেখো এখানে কী দেওয়া আছে আমাদের? বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত দেওয়া আছে? 40 দেওয়া আছে, আমরা 40 দেব, সমান কত? ক্ষেত্রফল কত? 2000, বা দৈর্ঘ্য সমান কত পাবো? দৈর্ঘ্য সমান 40টা এদিকে গুণে আছে, ইকুয়েশানে ভাগে বসবে, 2000 ভাগ কত? 40। এই 0 0 কেটে দিলাম, 4 5-এ 20, 4 5-এ 20, আর এই 0 কত পেলাম? 50 পেলাম। অর্থাৎ দৈর্ঘ্য সমান কত পেলাম? বা দৈর্ঘ্য সমান সমান 50 মিটার পেলাম। এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য পেলাম। এবার আমাদের কি বলা হয়েছে? আয়তাকার জমির পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। সেক্ষেত্রে দেখো আমাদের দৈর্ঘ্যটি চাওয়া হয়নি, চাওয়া হয়েছে কি? পরিসীমা নির্ণয়। অতএব বলতে পারি আয়তাকার জমির পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা পরিসীমা পাবো সমান 2 × কত? দৈর্ঘ্য কত পেলাম? 50 প্লাস প্রস্থ কত পেলাম? 40 মিটার বলতে পারি, সমান 2 × 40 আর 50 যোগ করলে কত পাবো? 90 পাবো, 90 মিটার। 90 দুগুণে 9 দুগুণে কত হয়? 18, আর এই 0টা বসিয়ে 180 মিটার। অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অতএব আয়তাকার জমির পরিসীমা 180 মিটার। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছি দেখো, বলা আছে তোমার কাছে মোট 150 টাকা আছে, তোমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কেনা হলো এবং তোমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কেনা হলো। এখন তোমার কাছে কত টাকা পড়ে আছে সেটি জানতে চাওয়া হয়েছে।
তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। মোট টাকার 0.3 অংশ খাতা এবং 0.4 অংশ বই কেনা আছে। অতএব মোট খরচ হইতে কত? মোট খরচ হয় 0.3 প্লাস 0.4 অংশ। অতএব বলতে পারি আমরা 0.3 আর 0.4কে যদি যোগ করি কত পাবো? 4 আর 3 7 পাবো, 10 0.7 অংশ পাবো, 0.7 অংশ পেলাম। এটি হচ্ছে মোট খরচ হয়েছে। পরে আমাদের কি বলা হয়েছে? মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ 150। অতএব বলতে পারি কি আমরা মোট টাকার খরচ হয় কত? খরচ হয় 150 এর 0.7 টাকা। তো 150 এর অর্থাৎ গুণ, আর দশমিকটা যদি তুলে দিই 10, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, 7 পূর্ণ কত হবে? 105 টাকা মোট খরচ হয়েছে। এখানে আমরা টাকা করে দিতে পারি। মোট খরচ হয়েছে এই টাকাটা। অতএব অবশিষ্ট আছে, অতএব আমার কাছে পড়ে আছে অবশিষ্ট আছে 150 মাইনাস 105 টাকা। 150 থেকে যদি আমরা 105কে মাইনাস 150 মাইনাস 105, 5 দিতে 10, হাতে 1, 4, 1 মিনিট শূন্য, বাম দিকে শূন্য হবে না, সেক্ষেত্রে আমরা কত পেলাম? 45 টাকা। অতএব বলতে পারি 45 টাকা। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেন বলছে সরল ফল নির্ণয় করো। +13 প্লাস -12 প্লাস -15, এদিকে আমাদের সরল করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি সমাধান করি কী পাবো? দেখো এখানে কথা হচ্ছে +13, আমরা +13কে এখানে বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে -12, প্লাসে মাইনাসে -15। তো দেখো এখানে আছে +13 যেমন ছিল বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 13 আর 15 যোগ করলে কত হবে? মাইনাসে মাইনাস প্লাস 13 আর 15 12 আর 15 যোগ করলে আমরা কত পাবো? 12 আর 15 যোগ করলে পাবো 15 আর হচ্ছে +12, 5 আর 2 7 আর 2 27 পেলাম, 27। কিন্তু এখানে চিহ্নটা মাইনাসেরই হবে। তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 27 থেকে 13 বাদ গেলে যে আমরা কত পাবো? 4 দিতে 7 1 14 পাবো। 14, এখানে বড় কি আছে? 27টা বড় আছে, তাই এর চিহ্নটি বসবে -14। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো বলা হয়েছে কি যোগের সংযোগ নিয়ম যাচাই করি। +15 -3 ও +2 এই তিনটি সংখ্যা দ্বারা আমাদের যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলা আছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে যদি আমরা ফার্স্ট টাইম একটু সাজিয়ে নিয়ে কী পাবো? আমরা বলতে পারি +15 প্লাস -3, এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, আর কত আছে এখানে? +2কে আমরা বাইরে রাখলাম, সমান +15 প্লাস -3, আর এখানে কত পেলাম? +2 পেলাম, +2, এটিকে +2, এটিকে আমরা একটি করলাম। তাহলে দেখো এটি বাম পক্ষ আর এটি ডান পক্ষ। আমরা যদি বাম পক্ষ প্রথম সমাধান করি, বাম পক্ষ সমাধান করলে কি পাবো? সেকেন্ড ব্র্যাকেট +15 প্লাস -3, সেকেন্ড ব্র্যাকেট +2। তো দেখো সমান, এটিকে যদি আমরা একটু সমাধান করি, +15 যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাসে মাইনাসে -3 হলো এটি, আর এখানে +2। এটিকে যদি সমাধান করি দেখো 15 থেকে 3 বাদ দিলে কত হবে? 12 হবে, প্লাস কত হবে? 2, কারণ এখানে চিহ্নটি প্লাসেরই হবে, কারণ কি আছে? 15টি বড়, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 3 বাদ গেলে 12 হয়, চিহ্নটি প্লাস হবে। 12 আর 2 যোগ করলে কত হবে? 14। পরে দেখো ডান পক্ষে কী পাচ্ছি? ডান পক্ষ সমান কী পাবো?
প্লাস 15 প্লাস সেকেন্ড ব্র্যাকেট -3 প্লাস +2 সমান এখানে দেখো +15 প্লাস -3 প্লাসে প্লাসে +2 +15 প্লাস দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 থেকে 2 বাদ গেলে 1 থাকে, যেহেতু এখানে 3 বড় তাই আমরা বলতে পারি -1 হবে এখানে, বা +15 প্লাসে মাইনাসে -1 15 থেকে 1 বাদ গেলে হবে 14 +14। দেখো এটাও ক্ষেত্রে আমরা +14 পেয়েছি, এক্ষেত্রেও +14 পেয়েছি। আমরা লিখতে পারি কি যোগের, অতএব বলতে পারি যোগের সংযোগ নিয়ম যাচাই হলো। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে সংখ্যা রেখার সাহায্যে +7 ও -17 এর যোগফল নির্ণয় করো। এটা সংখ্যা রেখার সাহায্যে আমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন যদি এটিকে সমাধান করি কি পাবো দেখো, +7 প্লাস -17, এটিকে আমরা সংখ্যা রেখা স্থাপন করলে কি পাবো দেখো, প্রথমে এরকম একটি সংখ্যা রেখা কেটে নিতে হবে তোমাদেরকে। আমি পেনের সাহায্যে করে দিচ্ছি, তোমরা পেন্সিল ব্যবহার করবে। তো দেখো এটিকে যদি আমরা শূন্য ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা হচ্ছে +1 +2 +3 +4 +5 +6 +7 +11 আর +12। বা এদিকে দেখো, এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12। তো দেখো আমরা এগুলো প্রথমে কেটে নিলাম। আমাদের প্রথমে কি বলা আছে, +7 বলা আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা +7 এইখান পর্যন্ত আসব, অর্থাৎ এইখান পর্যন্ত আমরা আসব। সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো, এইখান থেকে আমরা প্রথমে এদিকে +7 এলাম, এইখান পর্যন্ত আমরা এসে কত পেলাম, এটি পেলাম আমরা +7। এবার পরে আমাদের কি বলা আছে, পরে আমাদেরকে বলা আছে -17 পর্যন্ত আসতে হবে। আমরা এইখান থেকে 17 পর্যন্ত, আমরা এইখান থেকে এলে কত পাবো, এইখান থেকে আমাদেরকে 17 ঘর মাইনাসে যেতে হবে, অর্থাৎ মাইনাস গেলে আমরা এদিকে আসবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো এইখানে এসে আমরা কত পেলাম, এইখানে এসে আমরা 17 পেলাম। তো দেখো এইখান থেকে যদি আমরা এটিকে কেটে নিই কী পাবো দেখো, এখান থেকে আমরা কি পেলাম, এইখান থেকে পেলাম -17। তো দেখো এখানে আমরা লাস্ট যে অ্যান্সারটি কত হলো, অ্যান্সার কত, আমরা -10-এ এসেছি। তো এটি আমাদের অ্যান্সার কী হবে, অতএব বলতে পারি সংখ্যা রেখা যে কী পেলাম, আমরা সংখ্যা রেখা স্থাপন করে অ্যান্সার যেটি পেলাম সেটি হচ্ছে কি, লাস্ট কত পেলাম, এখান থেকে হলো কত -10। অতএব আমাদের অ্যান্সার কত হবে, +7 প্লাস -17, এটিকে সংখ্যা রেখা স্থাপন করে আমরা পাবো -10। তাছাড়া এটিকে সমাধান করলেও তোমরা -10ই পাবে, +7 প্লাসে মাইনাসে -17, আর এটিকে সমাধান করলে কত পাবো দেখো, এখান থেকে যেটি পেল সেটি হচ্ছে কি 10 প্লাসে মাইনাসে -17 থেকে 7 বাদ দিলে হবে -10। তো আমাদেরকে লাস্ট যেটি পেলাম সেটি হচ্ছে কি, এখান থেকে এইটুকু আমরা পেলাম কত, -10 আমাদের হচ্ছে অ্যান্সার। পরে যেটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি বলছে শঙ্কুর চিত্র আঁকো এবং একটি শঙ্কু আকৃতি ঘনবস্তুর উদাহরণ দাও। তো আমাদের প্রথমে একটি শঙ্কুর চিত্র অঙ্কন করতে বলা আছে। তো দেখো আমরা শঙ্কুর চিত্রটা মোটামুটি তোমাদেরকে এঁকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা
পেন্সিলের ও স্কেলের সাহায্যে একটু ভালো করে আঁকবে। তো দেখো আমাদের কী বলা আছে, প্রথমে বলা আছে শঙ্কুর চিত্র অঙ্কন করতে হবে। তো শঙ্কুর চিত্র কেমন হয়, শঙ্কু প্রথমে তোমরা এইরকম একটি চিত্র অঙ্কন করে নেবে। এটি হচ্ছে শঙ্কুর চিত্র। এটি হচ্ছে শঙ্কু, যেটি হচ্ছে কি এ বি এবং সি, এই মাঝের বিন্দুটা হচ্ছে ও। এটা হচ্ছে শঙ্কু আকৃতির চিত্র। তো দেখো টোপর শঙ্কু কেমন হয়, টোপর আকৃতির হয়। তো এক্ষেত্রে আমরা শঙ্কুর একটা চিত্র পেলাম। এটি হচ্ছে শঙ্কু চিত্র, শঙ্কু চিত্র পেলাম। পরে কি বলা আছে, বলা আছে একটি শঙ্কু আকৃতি ঘনবস্তুর উদাহরণ। অতএব একটি শঙ্কু আকৃতির ঘনবস্তুর উদাহরণ হলো আইসক্রিমের কোণ। এটি আমাদের আনসার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে বলা আছে রেখা ও রেখাংশের দুটি পার্থক্য লেখো। তো দেখো এই রেখা ও রেখাংশের দুটি পার্থক্য আমরা লিখে দিচ্ছি। আমরা লিখতে পারি যে রেখা ও রেখাংশের দুটি পার্থক্য হলো কি, আমরা প্রথমে এদিকে রেখা লিখে নেব, রেখা, আর এটিকে করব রেখাংশ, রেখাংশ। আমরা পার্থক্য 1 নম্বর পয়েন্ট হিসেবে লিখে দিই, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এর এখানে লিখতে কি পারি, রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে। পরে দেখো 2 নম্বরে কি দেওয়া হয়েছে, 2 নম্বরে আমরা লিখতে পারি রেখার কোনো পরিমাপ করা, অর্থাৎ রেখাকে পরিমাপ করা যায় না, রেখাকে পরিমাপ করা যায় না। এর আমরা কি লিখতে পারি, রেখাকে পরিমাপ করা যায়, রেখাংশকে পরিমাপ করা যায়। এটি আমাদের অ্যান্সার। তো দেখো আমরা একটা রেখা ও রেখাংশের উদাহরণ দিতে পারি। ধরো এই একটি, এটা হচ্ছে এ বি। তো দেখো একে আমরা যতটা খুশি বর্ধিত করতে পারি, সেই জন্য এর কোনো প্রান্ত বিন্দু নেই। আর রেখাংশের ক্ষেত্রে কি হয়, রেখাংশের ক্ষেত্রে ধরো এই একটি সরলরেখা, আর এর এইখান থেকে এইখানটা হচ্ছে কি, এইটুকু হচ্ছে রেখাংশ, যেটি এ বি বলতে পারি। তো দেখো এখান থেকে এইটুকু আমরা পরিমাপ করতে পারবো, এর প্রান্ত বিন্দু এইটি পাবো এবং এইটি পাবো। সেই জন্য রেখার হচ্ছে কোনো প্রান্ত বিন্দু নেই, যতটা খুশি বর্ধিত করতে পারে, কিন্তু রেখাংশের প্রান্তবিন্দু আছে। আর রেখাকে পরিমাপ করা যায় না, আর রেখাংশকে পরিমাপ করা যায়। পরে দেখো যে কোশ্চেনটি আছে দেখো, পরে বলা হয়েছে, বলছে একটি সমকোণী চৌপলের তল সংখ্যা ও ধার সংখ্যা সমষ্টি করতে, অর্থাৎ চৌপলের তল সংখ্যা ও ধার সংখ্যা সমষ্টি করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো একটি চৌপলের তল সংখ্যা আমরা কটি লিখতে পারি, ধরো এই রকম এটি একটি সমকোণী চৌপল, এটি একটি সমকোণী চৌপল। তো এইরকম চৌপলের তল সংখ্যা কত পাবো, 1 2
তিনটে, চারটে, পাঁচটা, একটা ছটা পাবো, মোট ছটা তল। এই নিচের দিকে একটি তল পাবো, এইখানে একটি তল পাবো, এবং এইটি একটি পাবো, আর এইটি একটি পাবো। কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে। কিন্তু এই দিকের এই অংশটা নিয়ে বাইরের একটা তল হবে, আর ওই দিকে একটা তল হবে। মোট কটা তল পাবো? তল সংখ্যা হলো তাহলে বলতে পারি 6টি। আর ধার সংখ্যা কত হবে? ধার সংখ্যা হবে কটি? দেখো, 1 2 3 4, 4টি পেলাম এদিকে ধার, এদিকেও 4টি পাবো, 8টি হবে, 9 10 11 12, মোট 12টি ধার। তো 12টি। এক্ষেত্রে আমরা বলতে পারি কি, তো অতএব তল সংখ্যা ও ধার সংখ্যার সমষ্টি হলো 6 + 12 সমান 18টি। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি বলছে সমবিন্দু সরলরেখা এবং সমরেখ বিন্দুর পার্থক্য লেখো। তো দেখো, এটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো, এখানে আমরা তুলে নিচ্ছি অঙ্কটিকে সমবিন্দু সরলরেখা এবং সমরেখ বিন্দু। সমবিন্দু সরলরেখা কাকে বলে? যখন একটি বিন্দুর উপর একটি বিন্দুর উপর যখন একাধিক সরলরেখা যায় তখন তাকে সমবিন্দু সরলরেখা বলে। এর আমরা লিখতে পারি কি, একটি সরলরেখার উপর একাধিক বিন্দু থাকলে তাকে সমরেখ বিন্দু বলে। তো আমরা উদাহরণ হিসেবে কি দিতে পারি, কি বলছে, একটি বিন্দুর উপর, ধরো এই একটি বিন্দু, এই একটি সরলরেখা গেল, এইরকম একটি সরলরেখা গেল, এই একটি সরলরেখা গেল, একটি সরলরেখা, এরকম একাধিক যখন সরলরেখা যাবে এটিকে বলা হয় কি, সমবিন্দু সরলরেখা। আর সমরেখ বিন্দুর ক্ষেত্রে এই একটি সরলরেখা, এর উপর যখন একাধিক এরম বিন্দু থাকবে, ধরো এই এ বি একটি সরলরেখা, এর উপর যখন এরকম একাধিক বিন্দু থাকবে সেটাকে বলা হয় কি, সমরেখ বিন্দু। তোমরা এই ছবিগুলো সর্বদা কিন্তু উড পেন্সিলের সাহায্যে আঁকবে। আমরা পেনের সাহায্যে দেখে দিচ্ছি, তোমরা কিন্তু উড পেন্সিলে করে আঁকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী সেটগুলি পরবর্তী ক্লাসে আমরা সমাধান করে দেব।